ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি অ্যাসিড বেস ডিজঅর্ডারে। অ্যাসিড বেস ডিজঅর্ডার যখন আমরা পড়বো, এটা অনেক বড় একটা টপিকস, অনেক কমপ্লিকেটেড একটা টপিকস নিঃসন্দেহে, নো ডাউট। অবশ্যই আমরা এটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। ইউএসএমএল স্টেপ 1 এর জন্য আমাদের মেইন ইম্পর্টেন্ট টপিকস কি এখানে, সেটা কি আমরা জানি? সো ইউএসএমএল স্টেপ 1 এর জন্য যেটা বেশি দরকারি, আমরা সেই এরিয়াটাতে একটু বেশি ফোকাসড থাকার চেষ্টা করব। আর অবশ্যই সবাই রিপোর্ট করবেন যে যদি কোনো টপিকস বাকি থেকে যায় নেফ্রোলজি থেকে, সেটা অবশ্যই আমাকে রিপোর্ট করবেন সবাই আজকেই। দেখি আজকে ট্রাই করে আজকে আমরা নেফ্রোলজিটা শেষ করে ফেলতে পারি কিনা। সো অ্যাসিড বেস ডিজঅর্ডার যখন আমরা স্টেপ 1 এর জন্য পড়বো, কি কি জিনিস পড়তে হবে? পড়তে হবে ডায়াগনোসিস কি। ডায়াগনোসিস কি যখন আপনাকে জিজ্ঞেস করা হবে, তখন আপনার অ্যান্সার হবে এটা আইদার অ্যাসিডোসিস অর এটা অ্যালকালোসিস। তারপর আপনারা জানেন আমাদের অ্যাসিডোসিসের টাইপ দুটো, একটা হলো রেসপিরেটরি অ্যাসিডোসিস অথবা মেটাবলিক অ্যাসিডোসিস। অ্যালকালোসিসের টাইপও আবার দুইটা, রেসপিরেটরি অ্যালকালোসিস, মেটাবলিক অ্যালকালোসিস। ঠিক আছে, সো আমরা এই অ্যাপ্রোচে যাব। আপনাকে প্রথম জিজ্ঞেস করা হবে ডায়াগনোসিস কি। যখন ডায়াগনোসিস আপনাকে করতে বলা হবে, তখন আপনাকে একই সাথে অনেকগুলো জিনিস জানতে হবে, আদারওয়াইজ আপনি ডায়াগনোসিস করতে পারবেন না। আপনাকে জানতে হবে মেকানিজম কি, কিভাবে অ্যাসিড বেস ডিজঅর্ডার গুলো ডেভেলপ করে। 2 নাম্বার কথা যেগুলো জানতে হবে, কিছু ক্লু জানতে হবে। 3 নাম্বার কথা যেটা জানতে হবে সেটা হলো কম্পেনসেশনটা কিভাবে হয়, কম্পেনসেশনটা বুঝতে হবে। আমরা যদি কম্পেনসেশন না বুঝি, তাহলে আমরা বুঝতে পারবো না অ্যাকচুয়ালি কোন, মানে কম্পেনসেশন না বুঝে ডায়াগনোসিস করা সম্ভব না। তাহলে এটা হলো কম্পেনসেশনের বেসিক ফেজ। কম্পেনসেশন থেকে 2 ধরনের কোশ্চেন হতে পারে। কম্পেনসেশনের একটা হলো বেসিক, যে হ্যাঁ আমাদের রেসপিরেটরি অ্যাসিডোসিস ডেভেলপ করেছে, তাহলে তার কম্পেনসেশন এটা। তারপরে কথা, কম্পেনসেশন তো থাকবেই। যদি ফেইলিউর টু কম্পেনসেট, আমরা কম্পেনসেশন আশা করতেছি কিন্তু কম্পেনসেশন হচ্ছে না, ফেইলিউর টু কম্পেনসেট, সেই ধরনের ডিজঅর্ডারকে আমরা বলবো মিক্সড অ্যাসিড বেস ডিজঅর্ডার। মিক্সড অ্যাসিড বেস ডিজঅর্ডার। এখন আসেন কম্পেনসেশন মানে কি। কম্পেনসেশন আমাদের বডির নর্মাল রেসপন্স। কম্পেনসেশন মানে হলো আমাদের বডির নর্মাল রেসপন্স। তাহলে হিউম্যান বডি নর্মালি কিভাবে রেসপন্স করে? নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে। অর্থাৎ কোন একটা স্টিমুলেন্ট যদি আপনাকে পিএইচটা কমায় ফেলতে চেষ্টা করে, অর্থাৎ এটা যদি হয় আপনার অ্যাসিডোসিস, কোন একটা স্টিমুলেন্ট কোন একটা কন্ডিশন, সেটা যদি অ্যাসিডোসিস করে, আপনার কম্পেনসেশনটা কি হবে? তাহলে এটা হলো অ্যাসিডোসিস, এটা হলো ডিজঅর্ডার। তাহলে কোন একটা ডিজঅর্ডার কোন একটা কন্ডিশন যদি পিএইচটাকে কমাতে চায়, কম্পেনসেশনটা কি হবে ভাইয়া? কম্পেনসেশন হবে অপোজিট। তখন আমার কম্পেনসেশন হবে পিএইচটা বাড়িয়ে ফেলতে চাওয়া। ঠিক আছে, তাহলে কম্পেনসেশন আমরা সবাই বুঝি। ডিজঅর্ডার যদি হয় পিএইচ কমায় ফেলতে যাওয়া, কম্পেনসেশন হবে পিএইচটাকে বাড়াতে চাওয়া। ডিজঅর্ডার হলো এটা, বডিলি রেসপন্স যেটা সেটা হলো এটা। ডিজঅর্ডার যদি করে পিএইচ বাড়িয়ে দেয়া, কম্পেনসেশন করবে পিএইচ কমিয়ে দেয়া। এটা হলো কম্পেনসেশন। নর্মাল কম্পেনসেশন রেসপন্স দেখে আমরা ডায়াগনোসিস করতে পারবো কম্পেনসেটেড কিনা, কম্পেনসেশন হচ্ছে কিনা নাকি হচ্ছে না, সেটার উপর দেখে আমরা বলতে পারবো মিক্সড অ্যাসিড বেস ডিজঅর্ডার কিনা। মিক্সড অ্যাসিড বেস ডিজঅর্ডার কিনা, মিক্সড অ্যাসিড বেস ডিজঅর্ডার কি করে ডায়াগনোসিস করা উচিত বা কি করে ডায়াগনোসিস করা যেতে পারে। ধরেন সিকেডির একটা পেশেন্ট, বা অন্য কোনো একটা কারণে একটা পেশেন্ট মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করলো। আমি ধরে নিচ্ছি সবাই মিনিমাম কিছু জিনিস পারেন অ্যাসিড বেস ডিজঅর্ডারের, ঠিক আছে। সিকেডির একটা পেশেন্ট কোনো কারণে মেটাবলিক অ্যাসিডোসিস অথবা অন্য কোনো কারণে একটা পেশেন্ট মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করলো। ওই পেশেন্টের একই সাথে সিওপিডি ছিল, ছিল। তাহলে তার কম্পেনসেশনটা কি ভালো হবে নাকি ভালো হবে না? বলেন তো কি হবে? ভালো হবে না। তাহলে একই সাথে তার মেটাবলিক অ্যাসিডোসিস, একই সাথে তার পুওর কম্পেনসেশন। যখন দুইটা টার্ম, পুওর কম্পেনসেশন, এটা যদি আরো বেশি পুওর হয়, তখন আমরা তার রেসপিরেটরি অ্যাসিডোসিসে পাবো। তাহলে কম্পেনসেশন তো হয়ই নাই, আর একটা হলো রেসপিরেটরি অ্যাসিডোসিসও আছে। তাহলে একই সাথে তার মেটাবলিক অ্যাসিডোসিস আছে, একই সাথে তার রেসপিরেটরি অ্যাসিডোসিস আছে। এটাকে আমরা বলতেছি মিক্সড অ্যাসিড বেস ডিজঅর্ডার। তাহলে এটা আছে কিনা এটা বুঝার জন্য আমাদেরকে কম্পেনসেশন বুঝতে হয়। আমরা এটার কম্পেনসেশন সম্পর্কে সবাই একটু ধারণা রাখি। যখন মেটাবলিক অ্যাসিডোসিস হয় তখন কম্পেনসেশন কি হয়? স্টুডেন্ট রেসপন্স। যখন মেটাবলিক অ্যাসিডোসিস হবে তখন কম্পেনসেশন কিসের হবে? তখন কম্পেনসেশন হবে রেসপিরেটরি কম্পেনসেশন। তাহলে রেসপিরেটরি কম্পেনসেশনটা কিভাবে হয়?
বাই এলিমিনেটিং কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট বাড়ায় দেবো। তাহলে কার্বন ডাইঅক্সাইড যদি আমি ওয়াশ আউট করতে না পারি, তাহলে কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট হলো কিনা সেটা হলো আমার কম্পেনসেশন। ঠিক আছে, তাহলে একটা পেশেন্টের অ্যাসিড বেস ডিসঅর্ডার হইলো কিনা আমরা সেটা চেক করব তার পিএইচ দেখে। একটা পেশেন্টের কোন টাইপের অ্যাসিড বেস ডিসঅর্ডার সেটা আমরা চেক করব বাইকার্বনেট লেভেল দেখে, কার্বন ডাইঅক্সাইড লেভেল দেখে। একটা পেশেন্টের কম্পেনসেশন হলো কিনা সেটাও আমরা চেক করব বাইকার্বনেট লেভেল দেখে, কার্বন ডাইঅক্সাইড লেভেল দেখে। এবং তখন আমরা এই জিনিসটা চেক করতে পারবো যে হ্যাঁ তোমার তো মেটাবলিক অ্যাসিডোসিস আছে। তাহলে তোমার মেটাবলিক অ্যাসিডোসিস যেহেতু আছে সেহেতু তোমার এখন কি ডেভেলপ করার কথা, রেসপিরেটরি অ্যালকালোসিস ডেভেলপ করার কথা, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট করে ফেলার কথা। তাহলে আমাদের একটা এক্সপেক্টেড ফাইন্ডিং থাকবে, যেই পেশেন্ট মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করবে তার জন্য আমাদের একটা প্লাজমা কার্বন ডাইঅক্সাইড লেভেলের এক্সপেক্টেড ফাইন্ডিংস থাকবে, তাই না? তখন আমরা ধরে নিব যে তার কার্বন ডাইঅক্সাইড লেভেলটা এরকম হওয়া উচিত। যদি আমাদের সেই এক্সপেক্টেড ফাইন্ডিং এর রেঞ্জের চেয়ে অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড লেভেল পাই, তখন আমি বলবো যে কি ব্যাপার, তোমার কার্বন ডাইঅক্সাইড লেভেল তো কম থাকার কথা, আর উল্টা দেখি তোমার কার্বন ডাইঅক্সাইড লেভেল বেশি, তখন আমরা বলবো তাকে মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার। স্টেপ ওয়ানের জন্য মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে? পুয়ারলি কম্পেনসেটেড কিনা, তাহলে কম্পেনসেটেড কিনা, তাহলে কথাগুলো তিনটা আসবে। এক নাম্বার হলো হ্যাঁ এটা কম্পেনসেটেড, দুই নাম্বার কথা হলো এটা পুয়ারলি কম্পেনসেটেড, তিন নাম্বার কথা হলো মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার। অর্থাৎ একই সাথে এই কথাগুলো অ্যান্সার দেওয়া যাবে। স্টেপ ওয়ানে কম্পেনসেটেড কিনা এটা পর্যন্ত আসবে। মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার থেকে স্টেপ ওয়ানে একটা কোশ্চেনই আসবে, সেটা হলো স্যালিসাইলেট পয়জনিং। সেটা হলো স্যালিসাইলেট পয়জনিং। স্যালিসাইলেট পয়জনিং মানে কি? অ্যাসপিরিন ওভারডোজ। অ্যাসপিরিনের ওভারডোজ হলে কি হয়, ড্রাগ ইটসেলফ অ্যাসিডিক। তাহলে যেটা ড্রাগ সে নিচ্ছে সেই ড্রাগ ইটসেলফ অ্যাসিডিক। তাহলে ড্রাগ যেহেতু ইটসেলফ অ্যাসিডিক, এটার জন্য হলো মেটাবলিক অ্যাসিডোসিস। এই ড্রাগ স্টিমুলেট করে রেসপিরেটরি সেন্টারকে, এই ড্রাগটা স্টিমুলেশন করে রেসপিরেটরি সেন্টারকে। রেসপিরেটরি সেন্টারকে স্টিমুলেশন করার জন্য হয় রেসপিরেটরি অ্যালকালোসিস। সো এই পেশেন্টের পিএইচ এর নরমাল এক্সপেক্টেড ফাইন্ডিং হলো নরমাল পিএইচ। তার মানে আপনি অলরেডি আমার এক্সাম্পল থেকে কয়েকটা কথা বুঝে ফেলছেন। যখনই আমরা বলবো মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার, যখনই আমরা বলবো মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার, এটা একটু কমপ্লিকেটেড। খেয়াল করতে হবে দুইটা অ্যাসিডোসিস একত্রিত হয়েছে, অর্থাৎ দুইটা সেম জিনিসের মিক্স নাকি দুইটা অপোজিট জিনিসের মিক্সড। সেম অর অপোজিট, কোন জিনিসের মিক্সড হয়েছে? যখনই বলবো মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার, ধরেই নিতে হবে মেটাবলিক অ্যাসিডোসিস অথবা অ্যালকালোসিসের সাথে রেসপিরেটরি অ্যাসিডোসিস অথবা অ্যালকালোসিসের কম্বিনেশন। যখন আপনাকে বলা হবে মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার, ধরে নিতে হবে মেটাবলিক, আমি কি রেকর্ডিং অন করছি আজকে? ওফ। তাহলে ধরে নিতে হবে এটা মেটাবলিক অ্যাসিডোসিস অথবা অ্যালকালোসিসের সাথে রেসপিরেটরি অ্যাসিডোসিস অথবা অ্যালকালোসিসের কম্বিনেশন। সেই কম্বিনেশনটা হতে পারে সেম, সেই কম্বিনেশনটা হতে পারে অপোজিট। স্টুডেন্ট রেসপন্স, কোনটা বেশি সিভিয়ার? সেম হলে বেশি সিভিয়ার নাকি অপোজিট হলে বেশি সিভিয়ার? সেম হলে বেশি সিভিয়ার নাকি অপোজিট হলে বেশি সিভিয়ার? কোনটা বেশি সিভিয়ার হবে? স্টুডেন্ট রেসপন্স অবশ্যই আসার কথা। যদি সেম হয় তাহলে এটা বেশি সিভিয়ার হবে। কেন? কারণ দুইজন পিএইচটাকে একই দিকে পাঠাবে। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস প্লাস রেসপিরেটরি অ্যাসিডোসিস এরকম যদি হয়, দুটো মিলে পিএইচ সিগনিফিকেন্টলি ফল করবে। তার মানে আমাদের মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডারের মধ্যে আবার দুই রকম হতে পারে, সেটা কি সেম নাকি অপোজিট। তাহলে এই কথাগুলো বোঝার জন্য আমি এতগুলো যে কথা বললাম এগুলো সব হলো উদাহরণ টাইপ কথাবার্তা, ঠিক আছে? আমি কাইন্ড অফ উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আমাদের অ্যাসিড বেস ডিসঅর্ডার বোঝার জন্য একদম বেসিক লেভেল থেকে শুরু করতে হবে যে আমাদের বডির অ্যাসিড বেজের সোর্স গুলো কি, অ্যাকচুয়ালি অ্যাসিড বেস কারা, সোর্স কি, অথবা কারা অ্যাসিড কারা বেস, এটা কি। তারপরের কথা যেটা বুঝতে হবে কম্পেনসেশনটা অ্যাকচুয়ালি কিভাবে হয়। আমার কাছে কেন যেন মনে হয় এই দুইটা কথা যদি আমরা মোটামুটি বোঝা শুরু করে দেই, বাকি কথাগুলো একদম পানি। তাহলে অ্যাসিড বেজ, কম্পেনসেশন, সোর্স, এগুলো বোঝার জন্য আমাদের একটা নর্মাল একটা ফর্মুলা আছে, ঠিক আছে? এবং সেই ফর্মুলা গুলোকে আমরা সবসময় সিম্পলিফাই করে ইউজ করব, দেখবেন ব্যাপারগুলো খুব ইজি। তাহলে অ্যাসিড বেস ফিজিওলজি বোঝার জন্য এটা হলো এখানে টাইপ বলা হয়েছে। তাহলে আমরা জানি অ্যাসিড বেস ডিসঅর্ডার দুই রকম হতে পারে। মেটাবলিক অ্যাসিডোসিস চার রকম আর কি টোটাল, বাট প্রথমে দুই রকম বলবেন, অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, এবং সেটার মধ্যে আবার
দুই ভাগে ভাগ করবো, মেটাবলিক নাকি রেসপিরেটরি। এভাবে আমাদের 4 রকম হয়, আপনি যেভাবে খুশি ক্লাসিফিকেশন করতে পারেন। এই ক্লাসিফিকেশনের সাথে আমরা সবাই পরিচিত, আমরা যেটার সাথে পরিচিত না সেটা আমরা ডায়াগনোসিস কোনটা কখন লিখবো সেটা পরিচিত না। এই ইকুয়েশন ডায়াগনোসিস করার জন্য পিএইচ দেখা হয় আর দেখা হয় কার্বন ডাইঅক্সাইড বাইকার্বনেট লেভেল, তাই তো? অর্থাৎ স্পেসিফিক ডায়াগনোসিসে পৌঁছাতে হলে আমাকে 3টা জিনিস দেখতে হবে। তাহলে ফার্স্ট কথা অ্যাসিড বেস ডিসঅর্ডার, তাহলে অ্যাসিডোসিস নাকি অ্যালকালোসিস এই কথাটা বোঝার জন্য দেখতে হবে আমার পিএইচটা কত। কোন ধরনের অ্যাসিডোসিস, রেসপিরেটরি নাকি মেটাবলিক? কোন ধরনের অ্যালকালোসিস, রেসপিরেটরি নাকি মেটাবলিক? সেটা বোঝার জন্য আমাকে আরো 2টা জিনিস দেখতে হবে, সেটা হলো বাইকার্বনেট, সেটা হলো কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই 3টা জিনিসের গুরুত্ব কিন্তু অনেক বেশি। এই 3টা জিনিসের গুরুত্ব, 1 নাম্বার কথা হলো ডায়াগনোসিস উইথ টাইপ, আপনি কোন টাইপের সেটাও ডায়াগনোসিস করে ফেলতে পারবেন। এই 3টা জিনিসের গুরুত্ব আরেকটা জায়গা আছে, সেটা কি কম্পেনসেটেড কিনা, সেটা কি কম্পেনসেটেড নাকি আনকম্পেনসেটেড, পুরলি কম্পেনসেটেড নাকি মিক্সড। কারণ এই 3টা কিন্তু একই রোতে। 1 নম্বর কথা হলো যে হ্যাঁ এটা কম্পেনসেটেড, 2 নম্বর কথা ভেরি পুরলি কম্পেনসেটেড, পরের কথা হলো মিক্সড। তার মানে এতগুলো কোশ্চেনের অ্যান্সার পাওয়া যায় শুধুমাত্র এই 3টা জিনিসের কম্বিনেশন বুঝতে পারলে। কেউ যদি বুঝতে পারে যে এই 3টা জিনিসের কম্বিনেশনটা কি, তাহলে এটা বোঝা যাবে, তাই না? তাহলে আমরা এটা বুঝবো, তা কম্বিনেশনের মধ্যে আমাদের কিছু মেমোরাইজ করার মতন কয়েকটা ইনফো আছে। আমরা মেমোরাইজ করার ইনফো গুলোতে আরো পরে যাব, আমরা কনসেপ্ট বেস ইনফোতে যত দূর বিচরণ করা সম্ভব তত দূর আমরা আগে বিচরণ করে ফেলি। আসেন, তো ফার্স্ট অফ অল আমাদের এই হেন্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশনটা কি করে আসলো, কই থেকে আসলো? হেন্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন এই যে 6.1, এটা এটা কই থেকে আসলো? এটা অ্যাকচুয়ালি পিকেএ। যখন আমরা বলবো পিকেএ, এই পিকেএ এটা হলো একটা সাম্যাবস্থার ধ্রুবক, ঠিক আছে? তাহলে যখনই এখানে দেখতে পাচ্ছি আমরা একটা সাম্যাবস্থা ধ্রুবক, তাহলে আমাকে খুঁজে বের করতে হবে যে এখানে তাহলে সাম্যাবস্থাটা কি। তাহলে এটা সাম্যাবস্থা হলো কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার, এখান থেকে যেটা তৈরি হয় সেটাও আমরা সবাই জানি, H2CO3। তারপর আরো একটা সাম্যাবস্থা, সেটা হলো বাইকার্বনেট এবং হাইড্রোজেন, তাই তো? তাহলে এটা হলো আমাদের সাম্যাবস্থা। তাহলে এই সাম্যাবস্থাটার জন্য সেখানে পিকে আসছে এবং এখান থেকে আমাদের পিএইচ ক্যালকুলেশন করার জন্য আমরা হেন্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশনটা ইউজ করতেছি, তাই তো? এটাই হলো আর কি আমাদের টোটাল কথা। হেন্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশনে আমাদের যেটা নিজস্ব প্রবলেম, সেই প্রবলেমগুলো নিজেদের প্রবলেম আমরা নিজেরা ঢেকে ফেলে আসেন। আমাদের 6.1 প্রবলেম, তো কেন আসলো তো নিজে জানবো, কিন্তু সবসময় এটা নিয়ে ওভার থিঙ্ক করা দরকার নেই। লগ থাকাতেও আমাদের প্রবলেম, তো আসেন লগটাকেও আমরা ওভারলুক করি। 0.03 থাকার কারণে প্রবলেম, তো আসেন এটাকে ওভারলুক করি। তাহলে বেসিক্যালি পিএইচ বলতে কি দাঁড়ালো? তাহলে বেসিক্যালি এখানে পিএইচ বলতে যেটা দাঁড়ালো, আমরা কি কি জিনিস রাখছি দেখছেন তো, পিএইচ ইকুয়াল টু বাইকার্বনেট বাই কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমাদের পিএইচ ইকুয়াল টু যেটা দাঁড়ালো সেটা হলো বাইকার্বনেট ডিভাইডেড বাই কার্বন ডাইঅক্সাইড, সিম্পল রাখলাম। আর পিএইচ কমা মানে অ্যাসিডোসিস, সবাই জানে পিএইচ যদি কমে যায় তাহলে এটা অ্যাসিড, পিএইচ যদি বেড়ে যায় তাহলে এটা অ্যালকালোসিস। তাহলে এই রেশিওতে কি রকম চেঞ্জ আসলে পিএইচ এর চেঞ্জ আসবে সেটার উপর বেস করে আমরা অ্যাসিড বেস ডিসঅর্ডার গুলোকে ভাগ করতে পারবো। তাহলে পিএইচ কমে যাওয়ার 2টা কারণ হতে পারে। একটা কারণ হতে পারে পিএইচ কমে যাওয়ার বাইকার্বনেট কমে যাওয়া, এই পিএইচ কমে যাওয়ার আরেকটা কারণ হতে পারে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়া। তাহলে এখানে পিএইচ কমে যাওয়ার 2টা পসিবিলিটি, একটা পসিবিলিটি তার বাইকার্বনেট কমে যেতে পারে। সিম্পল ম্যাথমেটিক্স, সবাই বুঝতেছেন তো? এই রেশিও গুলো আমরা বুঝি তো, হর আর লবের ব্যাপার স্যাপার, তাই না? তাহলে পিএইচ কমে যাওয়ার 2টা কারণ হতে পারে, এক হলো তার বাইকার্বনেট কমে গেছে, আর না হয় তার কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে। তাহলে এই 2টা পসিবিলিটি, এই ইকুয়েশন ম্যাথমেটিক্স থেকে আমরা এটা বুঝতে পারি যে 2টা পসিবিলিটিতে পিএইচটা কমতে পারে। তাহলে এই পিএইচ কমে যাওয়াটাকে আমরা বলবো অ্যাসিডোসিস, আর যখন এই পিএইচটা কমবে বাইকার্বনেট কমে যাওয়ার জন্য তখন আমরা বলবো সেটাকে মেটাবলিক অ্যাসিডোসিস। যখন এই পিএইচটা কমে যাবে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার জন্য তখন আমরা বলবো সেটাকে রেসপিরেটরি অ্যাসিডোসিস। দেখছেন কত সহজ, এর চেয়ে সহজ কিছু কি দুনিয়ায় আছে নাকি নাই? এতটুকু জিনিস আমরা বুঝছি কিনা যে হ্যাঁ পিএইচ দেখে এবং এটার সাথে এইটার কোরিলেশন করে বোঝা যাবে যে কোন টাইপের অ্যাসিড বেস ডিসঅর্ডার। ঠিক একই ভাবে পিএইচ বেড়ে যাওয়ার 2টা কারণ আছে। পিএইচ বেড়ে যাওয়ার একটা কারণ হলো হয় আপনার বাইকার্বনেট বেড়ে গেছে,
সরি, হয় আপনার বাইকার্বনেট বেড়ে গেছে, না হয় আপনার কার্বন ডাইঅক্সাইড কমে গেছে। তাহলে পিএইচ বেড়ে যাওয়াটা হলো আমাদের জন্য অ্যালকালোসিস, আর বাইকার্বনেট বেড়ে যাওয়ার জন্য যদি পিএইচ বেড়ে যায় তাহলে এটা মেটাবলিক কারণ, কার্বন ডাইঅক্সাইড কমে যাওয়ার জন্য যদি পিএইচ বেড়ে যায় তাহলে এটা রেসপিরেটরি কারণ। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আমার প্রিভিয়াস আপনাদের আগে যারা আমার কাছে পড়তো তাদের কিছু কিছু কোশ্চেন যদি কোন স্টুডেন্টের কোশ্চেন যদি সুন্দর থাকে সেটা আমাদের ডেটা ব্যাংকে জমা থাকে। তো একটা কোশ্চেন, একটা মানুষ স্বভাবতই এই কোশ্চেনটা করে যে আমি যদি একটা পার্সনের কার্বন ডাইঅক্সাইড লেভেল বাড়ায় দেই, আমি যদি একটা পার্সনের কার্বন ডাইঅক্সাইড লেভেল বাড়ায় দেই তাহলে একই সাথে আমি তার হাইড্রোজেনও বাড়া দিচ্ছি, একই সাথে আমি তার বাইকার্বনেটও বাড়া দিচ্ছি, তাহলে হোয়াই দিস ইজ অ্যাসিডোসিস। তার মানে এখন আমরা আরেকটু ডিপ চিন্তা করব, যেই চিন্তার মধ্যে শুধুমাত্র কি থাকবে না বলেন তো, যে চিন্তার মধ্যে শুধুমাত্র ইকুয়েশন থাকবে না, আরেকটু কনসেপচুয়াল যেতে হবে আমাদের। যে চিন্তার মধ্যে কি থাকবে না, শুধুমাত্র ইকুয়েশনটা থাকবে না, ইকুয়েশন ছাড়াও কিছু কথা আছে। যখন আমি কার্বন ডাইঅক্সাইড লেভেল বাড়ায় দেব, আমি যদি এই ইকুয়েশনটা দিকে খেয়াল করি, কার্বন ডাইঅক্সাইড লেভেল বাড়ায় দেওয়া মানে কি, কার্বন ডাইঅক্সাইড লেভেল বাড়ায় দেওয়া মানে হলো একই সাথে আমি তার বাইকার্বনেট বাড়ায় দিচ্ছি, হাইড্রোজেনও বাড়ায় দিচ্ছি, তাহলে কেন সেটা শুধু অ্যাসিডোসিসে হবে, অ্যাসিডোসিসে হবে। সো অ্যাসিডোসিস নাকি অ্যালকালোসিস, এই টার্মটা ডিপেন্ড করবে এই ইকুয়েশনের শিফটিং এর উপর, এই ইকুইলিব্রিয়ামের শিফটিং এর উপর। এটা কি অ্যাসিডোসিস নাকি অ্যালকালোসিস সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে এই ইকুইলিব্রিয়ামের শিফটিং এর উপর। ইকুইলিব্রিয়ামের শিফটিং ডিপেন্ড করে লা শাটেলিয়ার প্রিন্সিপলের উপর। আমরা সবাই লা শাটেলিয়ার নীতি পড়েছি। কোন ইকুইলিব্রিয়ামের বাম সাইডে, অর্থাৎ এখানে যদি আমরা সাবস্ট্রেট বাড়াই তাহলে সেটা ডান দিকে অগ্রসর হবে, যদি আমরা এখানে কোনো কিছু বাড়াই তাহলে এটা বাম দিকে অগ্রসর হবে। কেন এই ইকুইলিব্রিয়ামের শিফটিং এর উপরে এটা ডিপেন্ড করবে, কারণ এই ইকুইলিব্রিয়ামের একটা জায়গাতে আমাদের হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন দেখা যাচ্ছে, এবং এই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন থেকে পিএইচ আসে। তাহলে আমাদের শিফটিংটাকে এভাবে আমরা চিন্তা করি, কোনো একটা কারণে একটা পেশেন্টের কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে গেল, কার্বন ডাইঅক্সাইড লেভেল যদি বেড়ে যায় এই টোটাল ইকুইলিব্রিয়াম রাইটে শিফট করবে নাকি লেফটে শিফট করবে? কার্বন ডাইঅক্সাইড লেভেল যদি বেড়ে যায় তাহলে সেটা কোথায় শিফট করবে? রাইটে শিফট করবে। রাইটে যদি শিফট করে তাহলে আমি হাইড্রোজেনটা কি আপার লিমিটে রাখবো নাকি লোয়ার লিমিটে থাকবে? তাহলে হাইড্রোজেনটা তখন আপার লিমিটে থাকবে, তাই না? হাইড্রোজেনটাকে আমি উপরের দিকে ঠেলে রাখতেছি। তাহলে হাইড্রোজেনটাকে উপর দিকে ঠেলে রাখতেছি মানে কি, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বেশি বেশি রাখতেছি, তার মানে পিএইচ কম। ঠিক আছে, ওকে। পার্টিসিপেট যারা করছেন সবাইকে ধন্যবাদ। কোনো কারণে যদি এই পেশেন্টের বাইকার্বনেট বেড়ে যায়, কোনো কারণে যদি এই পেশেন্টের, আমার এই সোর্স ছাড়া, বুঝতে হবে খেয়াল করে কথাটা, এই সোর্স ছাড়া অন্য কোনো দিক থেকে যদি বাইকার্বনেট আসা শুরু করে, তাহলে এদিক দিয়ে যদি আপনি বাইকার্বনেট এরকে দেন তাহলে আমার ইকুয়েশনটা কোন দিকে শিফট করবে? তখন আমার ইকুয়েশনটা লেফটে শিফট করবে। ইকুইলিব্রিয়াম যদি লেফটে শিফট করে তার মানে ইট টেন্ডস টু, আমি হাইড্রোজেনকে ফ্রি ফর্ম থেকে কম্বাইন্ড ফর্মে নিয়ে যাচ্ছি। ইকুয়েশন যদি লেফটে শিফট করে তার মানে হাইড্রোজেনটা তখন আর ফ্রি থাকতেছে না, হাইড্রোজেনটা তখন বাইন্ড করে ফেলতেছে, হাইড্রোজেন তখন বাইন্ড করে ফেলতেছে, তাই তো? তাহলে বাইকার্বনেট লেভেল যদি বাড়াই, হাইড্রোজেন ফ্রি, হাইড্রোজেন আয়ন আর ফ্রি থাকতেছে না, বাইকার্বনেটের সাথে বাইন্ড করে ইকুয়েশন লেফটে শিফট করতেছে। দ্যাটস ওয়াই এটা এক্সপ্লেন করে কেন বাইকার্বনেট কি বলেন তো, কেন বাইকার্বনেট বাড়া মানি হলো অ্যালকালোসিস হওয়া, কেন কার্বন ডাইঅক্সাইড বাড়া মানি হলো অ্যাসিডোসিস হওয়া, কারণ কার্বন ডাইঅক্সাইড লেভেল বাড়লে তো একই সাথে আমার দুইটা জিনিসই বৃদ্ধি পায়। সো কেউ যদি এই কথা বলে পড়ায় যে শোনো শোনো, এই কার্বন ডাইঅক্সাইড হলো অ্যাসিড এবং বাইকার্বনেট হলো অ্যালকালি, সো এটা বেড়ে গেলে অ্যাসিডোসিস, এটা বেড়ে গেলে সরি, এটা বেড়ে গেলে অ্যাসিডোসিস, এটা বেড়ে গেলে অ্যালকালোসিস, শুধু হ্যাঁ সে অবশ্যই ভালো কথা বলছে, সত্যি কথা বলছে, বাট এই ব্যাপারটা আপনাকে খুব ডিপ একটা ফিলিংস দিবে না, খুব ভালোভাবে আপনি এটা ফিল করতে পারবেন না। যখন আমরা এগুলো ভালোভাবে ফিল করতে পারি না তখন আমাদের ব্রেনে কিছু জাঙ্ক জমা হয়, তখন আমরা কমপ্লেন করি আমার মনে থাকে না, আমার পড়াশোনা ভালো লাগে না, আমার স্ট্রেসফুল মনে হয়। ঠিক আছে, সো এখন আশা করি আমরা বুঝতে পারছি যে কেন কার্বন ডাইঅক্সাইডকে আমরা অ্যাসিড হিসেবে ডিল করব, কেন বাইকার্বনেটকে আমরা অ্যালকালি হিসেবে ডিল করব। এখন সবাই আমার সাথে কনফার্ম, রাইট, যে কার্বন ডাইঅক্সাইডকে আমরা অ্যাসিড হিসেবে ডিল করব,
অ্যাসিড হিসেবে অ্যাকসেপ্ট করব এবং বাইকার্বনেটকে আমরা অ্যালকাইল হিসেবে ডিল করব। ওকে ওকে, এখন আসেন কম্পেনসেশন আর অ্যাসিড বেস ডিজঅর্ডার, তাহলে কথাগুলো নিয়ে কথা বলা শুরু করি, ঠিক আছে? অ্যাসিড বেস ডিজঅর্ডার আমরা কখন বলবো? অ্যাসিড বেস ডিজঅর্ডার আমরা তখনই বলবো যদি আউট অফ নর্মাল আমাদের পিএইচটা কি হয়ে যায়, আউট অফ নর্মাল রেঞ্জ। নর্মাল রেঞ্জের বাইরে যদি পিএইচ চলে যায় তাহলে আমরা সেটাকে অ্যাসিড বেস ডিজঅর্ডার বলতেছি। নাইস, সেই অ্যাসিড বেস ডিজঅর্ডার তার মানে পিএইচ যদি কমে যায় তাহলে আমরা বলবো সেটাকে অ্যাসিডোসিস। সেই পিএইচ যদি কমে যায় তাহলে আমরা সেটাকে বলবো অ্যালকালোসিস। তারপরে কথা আমরা কারণ খুঁজবো কেন এই অ্যাসিডোসিস অথবা অ্যালকালোসিস হলো। তাহলে তাহলে আমাদের সেই কারণ খোঁজার জন্য আমাদের যেটা করতে হবে, তাহলে আমি পিএইচ আমাদের ল্যাব ভ্যালুতে থাকবে, তাই না? তাহলে পিএইচ দেখে আমি বুঝে ফেলতে পারবো এটা অ্যাসিডোসিস নাকি অ্যালকালোসিস। তাহলে আমাদের ল্যাব ভ্যালুতে আর যেটা থাকবে সেটা হলো বাইকার্বনেট লেভেল, কার্বন ডাইঅক্সাইড লেভেল। সেটার জন্য আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। এটা হলো বাইকার্বনেট আর এটা হলো কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায় তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস। তাহলে আপনি দুই ভাবে ভাগ করতে পারেন, অ্যাসিডোসিস থেকে দুই দিকে যেতে পারেন অথবা যে কোনো ভাবে আর কি আপনি ক্লাসিফিকেশনটা করতে পারেন, ঠিক আছে? তাহলে আমরা মেটাবলিক অ্যালকালোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস, তাহলে আমরা মেটাবলিক অ্যাসিডোসিস কখন বলবো? তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস যখন বলবো তার মানে হলো তার বাইকার্বনেট কম, তার বাইকার্বনেট কম, তাই তো? অথবা আমরা তাকে মেটাবলিক অ্যালকালোসিস কখন বলবো? মেটাবলিক অ্যালকালোসিস কখন বলবো? যখন তার বাইকার্বনেট বেশি। অলরাইট, ওকে। তাহলে এটা হলো আমাদের ডিজঅর্ডার, মেটাবলিক অ্যাসিডোসিস অথবা মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে এই ডিজঅর্ডার গুলোকে যখন আমরা কারেকশন করার চেষ্টা করব সেটাই হবে আমাদের কম্পেনসেশন। যখন আমি আপনাকে বলতেছি মেটাবলিক অ্যাসিডোসিস, তার মানে আপনার ইকুয়েশনটা এখন এই অবস্থায় আছে, আপনার এটা পিএইচ, আপনার বাইকার্বনেটটা এখন কম, আপনার কার্বন ডাইঅক্সাইডটা এই লেভেলে আছে। কি চেঞ্জ করলে আমরা ইকুয়েশনটাকে আগের অবস্থায় নিয়ে আসতে পারবো? তাহলে কম্পেনসেশন হবে এরকম যে আপনি বাইকার্বনেটটাকে টাচ করবেন না, টাচ করবেন অন্য প্রান্তকে। তাহলে কি করলে এই রেশিওটা আবার আমার আগের জায়গায় ফিরে আসবে? একদম ম্যাথমেটিক্যালি এই রেশিওটা দেখে অ্যান্সার দেওয়া যাবে, তাই না? তাহলে যেহেতু এই ইকুয়েশনে বাইকার্বনেট কমে বসে আছে, বাইকার্বনেটকে তো আমার এখন কিছু করার নাই, তাহলে আমি একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি? আচ্ছা, তুমি বাইকার্বনেট যেহেতু কমে গেছে, আমি কার্বন ডাইঅক্সাইডও কমাই দিই। আমি যদি কার্বন ডাইঅক্সাইডও কমাই দিই, দুইটাই যদি কমাই দিই, তাহলে আমার রেশিওটা নর্মাল হয়ে গেল। তাহলে আপনি এই কথা দিয়ে কি মিন করলেন? তাহলে আপনার প্রাইমারি ইনসাল্ট ছিল বাইকার্বনেট কমে যাওয়া, এটা আপনার প্রাইমারি ইনসাল্ট। তাহলে এটা যদি আপনার প্রাইমারি ইনসাল্ট হয়, তাহলে এটা প্রাইমারি ইনসাল্টে এটা হলো মেটাবলিক অ্যাসিডোসিস। প্রাইমারি ইনসাল্ট এটা কি হলো? মেটাবলিক অ্যাসিডোসিস। আর এটা হলো আপনার সেকেন্ডারি চেঞ্জ। সেই সেকেন্ডারি চেঞ্জ যেটা হবে সেটা হলো কম্পেনসেশন। আশা করি সবাই বুঝতে পারছেন, ঠিক আছে? তাহলে আমরা কম্পেনসেশন সম্পর্কে একটু একটু বুঝে ফেললাম, তাই না? তাহলে প্রাইমারি চেঞ্জ কি আর সেকেন্ডারি চেঞ্জ কি সেটা আমাদের বুঝতে হবে, তাই তো? তাহলে মেটাবলিক অ্যাসিডোসিসের একটা পেশেন্টের নরমাল সিনারিও আপনি কি আশা করেন? তাহলে মেটাবলিক অ্যাসিডোসিসের একটা পেশেন্টের নরমাল সিনারিও আমরা আশা করি তার পিএইচটা কম থাকবে। পিএইচ কম না থাকলে তো আমি এটা অ্যাসিডোসিসই বলবো না। এখানে একটা কথা আছে, আমি বলবো, আস্তে আস্তে বলবো, আমরা এখন আগে একদম প্রিলিমিনারি লেভেলে আছি তো আমরা এখন। মেটাবলিক অ্যাসিডোসিস বলতে হলে তাকে কি করতে হবে? বাইকার্বনেট লেভেলটাকে কম বলতে হবে, তাই তো? তাহলে বাইকার্বনেট লেভেলটাকে কম বলতে হবে। মেটাবলিক অ্যাসিডোসিস, তাহলে এটা এই দুইটা হলো আমাদের প্রাইমারি চেঞ্জ, এই দুইটা হলো আমাদের প্রাইমারি চেঞ্জ। আর এটাকে কম্পেনসেশন করার জন্য আমাকে যেটা হবে এক্সপেক্টেড ফাইন্ডিং, সেটা হলো কার্বন ডাইঅক্সাইড লেভেলটা কম থাকবে। এটা হলো আমাদের কম্পেনসেশন, এটা হলো আমাদের কম্পেনসেশন। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড লেভেল কতটুকু কম থাকবে এটার জন্য আমাদের একটা এক্সপেক্টেড ফাইন্ডিং থাকবে, এক্সপেকটেশন থাকবে যে তোমার এতটুকু কমা দরকার। যদি আমাদের সেই এক্সপেক্টেড ফাইন্ডিং এর মতন না কমে
তাহলে আমাদের এটা প্রবলেম, তাই তো? তখন আমরা বলবো যে এটা পুয়ারলি কম্পেনসেটেড ব্লা 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 এসব বলবো আর কি। এখন তিনটা কথা, আচ্ছা তিনটা কথা এর পরে যাই, আমরা প্রতিটা জিনিসের এরকম প্রোফাইল গুলোকে সেট করি। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস এর প্রোফাইল হবে এটা। আমরা একই সাথে অ্যাসিডোসিস গুলোকে একসাথে পড়ি, অ্যালকালোসিস গুলোকে একসাথে পড়ি, তাহলে মনে হয় আমার কাছে বেশি ভালো হয়। যদি আমরা বলি রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস এর ক্ষেত্রে আমরা কিরকম চেঞ্জ আশা করব? আমরা আশা করব তার পিএইচটা কম, কিন্তু তার পিএইচটা কেন কমে গেল সেই ইকুয়েশন থেকে? সেই ইকুয়েশনের কথা আপনাদের সবাই মনে আছে আশা করি। আর এখানে হলো কার্বন ডাইঅক্সাইড, তাহলে তার কার্বন ডাইঅক্সাইড লেভেল বেশি। তাহলে তার পরবর্তী কন্ডিশন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো তার কার্বন ডাইঅক্সাইড লেভেল বেশি। তাহলে এটা হলো তার প্রাইমারি চেঞ্জ, এটা তার প্রাইমারি চেঞ্জ। কিন্তু তাহলে তার কম্পেনসেশনটা কি হবে? তার কম্পেনসেশন হবে যেটা, সেটা হলো তার বাইকার্বনেট বেশি। একটা কম্পেনসেশন যেটা হবে সেটা কি? এটা কম্পেনসেশন যেটা হবে সেটা হলো তার বাইকার্বনেট বেশি, তাই তো? তাহলে বাইকার্বনেট যদি বেশি হয় তাহলে এটাকে আমরা বলতেছি তখন কম্পেনসেশন। এখানে একটা কথা আছে, কম্পেনসেশনের সাথে আমাদের সম্পর্ক একটা করে নিতে হবে, সেটা হলো টাইমিং। কম্পেনসেশনের জন্য তো আমাদেরকে একটা টাইম লাগবে, তাই না? কম্পেনসেশন মানে কি? এটা একটা চেঞ্জ। এই চেঞ্জ হতে আমার একটা কি দরকার? টাইমিং দরকার। তাহলে যখন আমরা কম্পেনসেশনের টাইমিং বলবো তখন বলবো রেসপিরেটরি কম্পেনসেশন ফার্স্ট। রেসপিরেটরি কম্পেনসেশন যখনই বলবো সেটা কি হবে? সেটা হবে ভেরি র্যাপিড, ইনস্ট্যান্ট। যখন আমি আপনাকে বলবো রেনাল কম্পেনসেশন, মেটাবলিক কম্পেনসেশন, রেনাল কম্পেনসেশন, তখন সেটা হবে স্লো। কতটুকু স্লো? অ্যাটলিস্ট 48 আওয়ার। 48 আওয়ার হওয়ার আগ পর্যন্ত আমি সেই চেঞ্জটা পাবো না। 48 আওয়ার হওয়ার আগ পর্যন্ত আমি সেই চেঞ্জটা পাবো না। তাহলে আমরা আবার আগের টেবিলটাতে আসি। যখন আমি আপনাকে বলবো মেটাবলিক অ্যাসিডোসিস, আপনি কি এট দ্য টাইম অফ ডায়াগনোসিস কম্পেনসেশন আশা করেন নাকি করেন না? এট দ্য টাইম অফ ডায়াগনোসিস যখন অ্যাসিড বেস ডিজঅর্ডার হবে তখনই কি আপনি কম্পেনসেশন আশা করেন কিনা? কারণ আপনার আশা মোতাবেক যদি কম্পেনসেশন না পান তাহলে ডায়াগনোসিস হবে কিন্তু উল্টা। আপনাকে তখন বলতে হবে আনকম্পেনসেটেড, পুয়ারলি কম্পেনসেটেড। আপনাকে তখন বলতে হবে মিক্সড অ্যাসিড বেস ডিজঅর্ডার, ঠিক আছে? তাহলে আপনাকে এই জন্য বুঝতে হবে যে কখন আমরা আশা করি যে এটা কম্পেনসেশন হয়ে যাক। তাহলে যেহেতু মেটাবলিক অ্যাসিডোসিস এর কম্পেনসেশন হলো রেসপিরেটরি কম্পেনসেশন, দেখতেই দেখা যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড লেভেল ক্লিয়ারের মাধ্যমে কম্পেনসেশন। যেহেতু এটা রেসপিরেটরি কম্পেনসেশন, আমি এখানে লিখে রাখতেছি রেসপিরেটরি কম্পেনসেশন, এবং রেসপিরেটরি কম্পেনসেশনটা খুব র্যাপিড, তাহলে কম্পেনসেশনটা আমরা এক্সপেক্ট করব এট দ্য টাইম অফ ডায়াগনোসিস। যখন ডায়াগনোসিস হবে তখনই আমি সেটার কম্পেনসেশন আশা করব। পেশেন্টের প্রাইমারি ডায়াগনোসিস হলো রেসপিরেটরি অ্যাসিডোসিস। রেসপিরেটরি অ্যাসিডোসিস এর কম্পেনসেশন হলো বাইকার্বনেট লেভেল বাড়ানো। কিভাবে বাইকার্বনেট লেভেল বাড়াবো? বাই ইনক্রিজিং রেনাল রিঅ্যাবজর্পশন। তাহলে এটা রেনাল কম্পেনসেশন। রেনাল কম্পেনসেশন হতে হলে আমাকে মিনিমাম কি করতে হবে? তাহলে রেনাল কম্পেনসেশন হতে হলে আমাকে মিনিমাম 48 আওয়ার ওয়েট করতে হবে। তাহলে 48 আওয়ার পরে যে আমি রেনাল কম্পেনসেশন পাবো, এর আগ পর্যন্ত আমরা পাবো না, রেনাল কম্পেনসেশন পাবো না, তাই তো? তাহলে এইখানে আমাদের কিছু ট্রিক্স আছে, এই ট্রিক্স গুলো একটু বুঝতে হবে। আমি ট্রিক্স গুলো একটু দেখাচ্ছি। তাহলে ট্রিক্স গুলো কি বলেন তো? সমস্যা হয় যখন আর কি রেনাল কম্পেনসেশন আসে, সেটা নিয়ে আর কি প্রবলেম গুলো আমাদের একটু বেশি। তাহলে রেনাল একটা, এখন আমরা যেটা পড়বো সেটা হলো একটা অ্যাসিডোসিস যেটা রেনাল কম্পেনসেশন দরকার। তাহলে বলেন জিনিসটা কি? এখন আমরা যেটা পড়বো সেটা হলো অ্যাসিডোসিস যেটার কি দরকার, যেটা রেনাল কম্পেনসেশন পসিবল। তাহলে এটা হলে কি হবে? সেটা অবশ্যই হবে রেসপিরেটরি অ্যাসিডোসিস, সেটা হবে রেসপিরেটরি অ্যাসিডোসিস। তাহলে রেনাল কম্পেনসেশন হওয়ার জন্য আমাদের মিনিমাম যে ঘটনাটা ঘটতে হবে সেটা হলো মিনিমাম 48 আওয়ার ওয়েট করতে হবে, এর আগে সম্ভব না। তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস যেটার লাইফ টাইম 48 আওয়ারের বেশি অথবা 48 আওয়ারের কম, দ্যাটস ওয়াই
রেসপিরেটরি অ্যাসিডোসিস নিয়ে আমাদের একটু চিন্তা করতে হবে। এটা হতে পারে অ্যাকিউট, এটা হতে পারে ক্রনিক। ক্রনিক মানে হলো আমি আশা করতেছি 48 আওয়ারের বেশি অ্যাট লিস্ট। যখন আমি ক্রনিক পাবো তখন আমি পাবো রেনাল কম্পেনসেশন প্রেজেন্ট। আর যখন রেনাল কম্পেনসেশনটা প্রেজেন্ট থাকবে তার মানে তার বাইকার্বনেটটা বেশি। তার মানে তার কি বেশি? তার মানে তার বাইকার্বনেট বেশি। সবাই কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? আর যখন আমি বলবো অ্যাকিউট, তখন এখনো রেনাল কম্পেনসেশন আসে নাই, তার মানে নো কম্পেনসেশন। তার কম্পেনসেশন হয় নাই, তাহলে তার কম্পেনসেশন না হলে আপনার প্রতি এখন আমার কোশ্চেন, তার বাইকার্বনেট লেভেলটা কিরকম থাকবে? তার কম্পেনসেশন এখনো হয় নাই, তার বাইকার্বনেট লেভেলটা কিরকম থাকবে? তার বাইকার্বনেট লেভেলটা কম থাকবে। তার বাইকার্বনেট লেভেলটা কম থাকবে। আচ্ছা, এই যে বললেন যে বাইকার্বনেট লেভেলটা কম থাকবে, এতে দুইটা কম, দুই ধরনের কম হয়। আপনারা বললেন বাইকার্বনেট লেভেল কিরকম থাকবে? আপনি বললেন বাইকার্বনেট লেভেল কম থাকবে। এখন এই কম দুই রকম, এক্সপেকটেশনের তুলনায় কম, আর একটা হলো অ্যাবসলিউটলি কম। তাহলে কম আবার দুই রকম হতে পারে। একটা হলো অ্যাবসলিউটলি কম, আর একটা হলো আপনি যদি কম্পেয়ার করেন এক্সপেকটেশনের সাথে, কম্পেয়ারিং টু মাই এক্সপেকটেশন, আমার এক্সপেকটেশনের চেয়ে কম। এক্সপেকটেশনটা কই থেকে আসলো? এক্সপেকটেশনটা যদি বুঝে ফেলেন যে এক্সপেকটেশনটা কি, এক্সপেকটেশন মানে কি এখানে? এক্সপেকটেশন মানে হলো আমি কম্পেনসেশন থেকে যেটা ইনক্রিজ করা আশা করি সেটা। ইয়াস, এক্সপেকটেশন মানে হলো কম্পেনসেশন। তাহলে সেটার সাথে কম। একটা হলো অ্যাবসলিউটলি কম, আর একটা হলো কম্পেয়ারিং টু দ্য এক্সপেকটেশন, সেটা কম। তাহলে আপনি যদি বলেন কম, বাইকার্বনেট কিরকম কম, তাহলে কি বাইকার্বনেট 24-এর চেয়ে কম? তাহলে অ্যান্সার দুইটা হতে পারে, বাইকার্বনেট লেভেল ডিক্রিজড, বাইকার্বনেট লেভেল নট ইনক্রিজড, আর একটা হলো বাইকার্বনেট লেভেল সিগনিফিকেন্টলি ইনক্রিজড। তাহলে কম্পেনসেশন মানে কি বাইকার্বনেট লেভেল খুব বেড়ে গেছে? অ্যাকচুয়ালি এই কথাটা হলো আমি ইনক্রিজ দিয়ে এখানে স্টার মার্ক দিয়ে দিচ্ছি। স্টার মার্ক মানে হলো সিগনিফিকেন্টলি। আরেকটা হলো বাইকার্বনেট লেভেল ইনক্রিজড কিন্তু নট সিগনিফিকেন্টলি ইনক্রিজড। আরেকটা হলো বাইকার্বনেট লেভেল ডিক্রিজড। বাইকার্বনেট ডিক্রিজড মানে হলো বাইকার্বনেটের যে নরমাল লেভেল 24, সে 24-এর চেয়ে কম হয়ে গেছে, 20-22 হয়ে গেছে। সেটা তো সম্ভব না। যদি 20-22 হয়ে যায় তাহলে তো আপনি সেটাকে রেসপিরেটরি অ্যাসিডোসিস বলতে পারবেন না। বুঝছেন কথাটা? হ্যাঁ, আপনি তো এটা 24-এর নিচে নামাইতেই পারবেন না, 24-এর উপরে রাখতে হবে। ক্লিয়ার? এগুলো মুখস্থ কথাবার্তা, আমি মুখস্থ কথাবার্তা একদম পছন্দ করি না। আমার সাথে আমরা একটু কনসেপ্টে যাই। ধরে নেই অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস। এখন আমরা একটা সিনারিও পড়তেছি, কি ধরেই নিচ্ছি অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস। এই মিক্সড ঠিক্সড এখন বলিয়েন না তো কেউ, আমি যা বলি সেটা শুনেন। ধরেই নিচ্ছি অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস একটা সিনারিও। অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিসে তার ঘটনাটা কি ঘটছে রে ভাউ? তার ঘটনাটা কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে গেছে। কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে যাওয়ার কারণে তার পিএইচটা কমে গেছে। এখন সমস্যা আমাদের সবার একটা কনফিউশন যেটা হয়েছে সেটা হলো বাইকার্বনেট নিয়ে। বাইকার্বনেটের কি হওয়া উচিত? বাইকার্বনেটের যেটা হওয়া উচিত আমরা সেই ইকুয়েশনটাতে যাই না কেন? তাহলে কার্বন ডাইঅক্সাইড লেভেল বৃদ্ধি পেল। আমরা জানি কার্বন ডাইঅক্সাইড ওয়াটারের সাথে মিক্সড হবে। দেন আমি একটা জিনিস জ্যাম করে সরাসরি এখানে যেতে পারি, সরাসরি এখানে চলে গেলাম, কেমন? তাহলে আপনি এখানে এই ইকুয়েশনে কার্বন ডাইঅক্সাইড লেভেল বাড়ায় দিচ্ছেন, দ্যাটস ওয়াই ইকুইলিব্রিয়াম রাইটে শিফট করছে। ইকুইলিব্রিয়াম যদি রাইটে শিফট করে তাহলে হাইড্রোজেনও যেমন বাড়বে, বাইকার্বনেটও ওরকম বাড়বে। এটা ন্যাচারাল, এটা নরমাল, বাইকার্বনেট বাড়বেই। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড লেভেল যদি বাড়ে তাহলে বাইকার্বনেটও বাড়বে। তাহলে এটা ট্রু।
কিন্তু আমি ধাক্কা দিয়ে রাখতেছি এই কারণে, অর্থাৎ এই বাইকার্বনেট বাড়ার কারণে এই ইকুয়েশন লেফটে শিফট করতেছে না। বুঝতে হবে কোনটা প্রাইমারি চেঞ্জ কোনটা সেকেন্ডারি চেঞ্জ, এটা বুঝতে হবে। লেজ কুকুর নাড়াইছে নাকি কুকুর লেজ নাড়াইছে, এটা এখানে ইম্পর্টেন্ট। এখন যদি আপনি এসে বলেন যে ভাইয়া বাইকার্বনেট বেশি, তাহলে তো ইকুয়েশন লেফটে শিফট করে এটা অ্যালকালোসিস হয়ে যাওয়ার কথা না। আপনি তো ইকুয়েশনটাতে এইখানে ধাক্কা দিয়ে রাখতেছেন। দ্যাটস ওয়াই তার বাইকার্বনেট বেশি। সেই বাইকার্বনেটের সোর্স হলো আমাদের এই ইকুয়েশন। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে আমি বাইকার্বনেট বেশি পাবো। ইয়েস, আবার পিএইচ দেখতে হবে। তারপরে কথা, কম্পেনসেশন মানে কি? তাহলে এই জায়গার বাইকার্বনেটের দুইটা পসিবল সোর্স হতে পারে, টু পসিবল সোর্স। একটা হলো এই ইকুয়েশন থেকে আসছে, আরেকটা হলো আমি বাইরে থেকে অ্যাড করছি, কিডনি থেকে আসছে। যদি আমি বাইরে থেকে অ্যাড করি, তার মানে হলো এখন আমি বাইরে থেকে অ্যাড করে এই ইকুয়েশন তো এদিকে ধাক্কা দিচ্ছে, আমি এদিকে ধাক্কা দিতে চাচ্ছি। কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে যাওয়া মানে আপনি ইকুইলিব্রিয়ামটাকে এদিকে ধাক্কা দিচ্ছেন। আমি নতুন করে এখানে বাইকার্বনেট অ্যাড করা মানে আমি এখন এদিকে ধাক্কা দিতে যাচ্ছি। দিস ইজ কল কম্পেনসেশন। আমাকে যদি এদিকে ধাক্কা দিতে হয় তাহলে আমাকে বাইকার্বনেট লেভেল বাড়াতে হবে। তাহলে যখন আমাদের অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস, তখনও আমার বাইকার্বনেট বাড়বে। কিন্তু যেহেতু আমি বললাম বাইকার্বনেটের পসিবল সোর্স হলো দুইটা, একটা হলো ইকুয়েশন থেকে আসছে আর একটা কম্পেনসেশন থেকে আসছে। তো অ্যাকিউট কন্ডিশনে শুধুমাত্র এই ইকুয়েশন থেকে আসবে, কম্পেনসেশন থেকে আসবে না। আর কম্পেনসেটরি ফেজে কিন্তু দুইটা থেকে আসতেছে, ইকুয়েশন থেকে তো অবশ্যই, প্লাস কম্পেনসেশন অর্থাৎ কিডনি থেকে আসতেছে। তাহলে বাইকার্বনেট লেভেল দুইটাতেই বেশি, কিন্তু কম্পেনসেটেড যেখানে সেখানে একটু সিগনিফিকেন্টলি বেশি। এখন বলেন সবাই কি আমরা 100% বুঝছি কিনা, নাকি আমি আবার বলবো? তাহলে আমি আবার বলতেছি, যখন আমি বলবো অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস, অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিসে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার জন্য ইটসেলফ বাইকার্বনেট একটু বাড়াবে। আর যখন আমি বলবো ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস, তখন কার্বন ডাইঅক্সাইডের জন্য বাইকার্বনেট একটু বেশি, এটা ডিউ টু দ্য রিঅ্যাকশন ইটসেলফ, এই কার্বন ডাইঅক্সাইডের একটা কম্পোনেন্ট হিসেবে, প্লাস অ্যাড হচ্ছে কিডনি থেকে, রেনাল কম্পেনসেশন থেকে। তার মানে তখন বাইকার্বনেটের পরিমাণ আসলেই অনেক বেশি। তাহলে আপনারা যেটা কোশ্চেন করেছিলেন, সরি আপনারা যেটা অ্যান্সার করেছিলেন, যে আমি জিজ্ঞেস করলাম যে বাইকার্বনেট কি কম থাকবে, মানে বাইকার্বনেট কিরকম থাকবে, তাহলে আপনারা অনেকেই অ্যান্সার দিচ্ছেন ডিক্রিজ হবে। আসলে কি বাইকার্বনেট ডিক্রিজ হবে নাকি সিগনিফিকেন্ট ইনক্রিজ হবে না? তাহলে অ্যান্সার হলো বাইকার্বনেটের লেভেল কিরকম থাকবে, অ্যান্সার হবে বাইকার্বনেটের লেভেল ইনক্রিজ বাট নট সিগনিফিকেন্ট। আর যখন রেনাল কম্পেনসেশন, তখন বাইকার্বনেট কিরকম ইনক্রিজ, অনেক ইনক্রিজড, অনেক ইনক্রিজড। ক্লিয়ার সবার কাছে? ওকে, তাহলে এখন আমরা এটা বুঝার জন্য বা এটাকে চেক করার জন্য যে কম্পেনসেটেড নাকি কম্পেনসেটেড না, তাহলে খেয়াল করেন রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, তাই তো? তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস এটা আমার হলো অ্যাকিউট। তাহলে অ্যাকিউটে আমি যেটা দেখতে চাই সেটা তার পিএইচ কম, সেটা তার কার্বন ডাইঅক্সাইড বেশি, তার বাইকার্বনেটও সামান্য বেশি, কম না অন্তত, মানে খুব বেশি কম না। ঠিক আছে? তাহলে অ্যাকিউট কন্ডিশন আমরা এটা দেখতে চাই। ক্রনিকে আমরা যেটা দেখতে চাই সেটা হলো তার পিএইচ কম, তার কার্বন ডাইঅক্সাইড বেশি, তার বাইকার্বনেটটা অনেক বেশি। বুঝছেন নাকি বুঝেন নাই? আমাদের এই এক্সপেক্টেড ফাইন্ডিং থেকে, তাহলে এখানে আমাদের একটা স্পেসিফিক এক্সপেকটেশন আছে। আমরা যেহেতু বুঝি যে হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড যেহেতু বাড়ছে তাহলে বাইকার্বনেট একটু বাড়বে, এটা আমাদের একটা এক্সপেকটেশন, একটু তো বাড়তেই পারে, এটা আমাদের একটা এক্সপেক্টেড ফাইন্ডিং।
কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে গেছে এবং সেটা ক্রনিক, এটা আমি ক্রনিক মেনশন করতে ভুলে গেছি, মোর দ্যান 48 আওয়ার। হ্যাঁ, বাইকার্বনেট তো অনেক বেশি থাকার কথা, এটা আমাদের একটা এক্সপেকটেশন। যখন আমরা এক্সপেকটেশনের অপোজিট পাবো, যখন আমরা এখানে যদি দেখি এক্সপেকটেশনের অপোজিট, যে বাইকার্বনেট তো ওরকম বাড়েই নাই, বরং বাইকার্বনেট আরো কম মনে হচ্ছে, তার মানে হলো এটা আমাদের মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার। আবার যদি দেখি যে বাইকার্বনেট মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার কোনটা, বুঝতে হবে এখানে। তার মানে এই এক্সপেকটেশন থেকে আমি এটা করে ফেলি, এটা বায়াস করে ফেলবে, আমরা আরো আস্তে আস্তে আগাই। কেমন এক্সপেকটেশনের সাথে ম্যাচিং কিরকম হচ্ছে সেটা দেখে আমাদের সেকেন্ড ডায়াগনোসিসে পৌঁছতে হবে, যেটা স্টেপ 1-এ কোনোদিন জিজ্ঞেস করা হবে না। তাহলে এখানে আমার এক্সপেকটেশন হলো বাইকার্বনেট একটু বাড়ার কথা। যদি দেখি যে বাইকার্বন এক্সপেকটেশনের তুলনায় অনেক বেশি বাইকার্বনেট, আর যদি দেখি যে না এক্সপেকটেশনে বাইকার্বনেট বাড়ার কথা সেটা বাড়ে নাই, অর্থাৎ নরমাল অথবা ডিক্রিজ, তাহলে আমার একটা মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার। বুঝছেন ব্যাপারটা? মানে এক্সপেকটেশনের উপর বেস করে মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার কিনা সেটা ডায়াগনোসিস করা যায়। আনকম্পেনসেটেড কখন বলবো? মারিয়া জাহান ভালো একটা কোশ্চেন করছে। আনকম্পেনসেটেড বলতে হলে আমাকে কম্পেনসেশনের ফেজের কথা বলতে হবে। তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস সেটা কি কম্পেনসেটেড নাকি আনকম্পেনসেটেড অর পুরলি কম্পেনসেটেড, সেই কথা আপনি ক্রনিক হওয়ার আগ পর্যন্ত বলতে পারেন না। বলেন তো কেন? কারণ আপনি তো তখন এটা এক্সপেক্ট করেন না তার কাছ থেকে। যখন আমি তার কাছ থেকে কম্পেনসেশন, নর্মাল কম্পেনসেশন এক্সপেক্ট করি না, তখন আমি তার কাছ থেকে আনকম্পেনসেটেড বলতে পারি না। আর যদি 48 পার হয়ে যাওয়ার পর, এক সপ্তাহ পার হয়ে যাওয়ার পরে ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস হওয়ার পরও যদি কম্পেনসেশনের কোনো সাইন সিমটম না দেখি, তখন আমি বলতে পারি যে এই তুমি তো পুরলি কম্পেনসেটেড, তুমি তো আনকম্পেনসেটেড। তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রে এই ব্যাপারগুলো একটু ক্রিটিক্যাল। কম্পেনসেশন কথাটা বলতে হলে টাইম পিরিয়ডের দিকে তাকাতে হবে। ক্লিয়ার? তাহলে আমাদের এই রেসপিরেটরি অ্যাসিডোসিসে পিএইচ এর কমে যায়, পিএইচ কমে যায়, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়। অ্যাকুট রেসপিরেটরি অ্যাসিডোসিসে বাইকার্বনেট কিছুটা বৃদ্ধি পায়, ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিসে কম্পেনসেশনের জন্য বাইকার্বনেট অনেক বেড়ে যাওয়ার কথা। এবং সেই এক্সপেকটেশনের অল্টারেশন হলে আমরা সেখানে মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার বলতে পারবো এখানে, আর এক্সপেকটেশনের অল্টারেশন হলে আমরা এখানে মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার অথবা আনকম্পেনসেটেড অ্যাসিড বেস ডিসঅর্ডার বলতে পারবো। এই এক্সপেক্টেড ফাইন্ডিং, এক্সপেক্টেড ইনক্রিজ, এগুলো হলো সব কোয়ালিটেটিভ কথাবার্তা, কিন্তু আমাকে তো এটা কোয়ান্টিটি কনভার্ট করতে হবে, তাই না? ভ্যালু ডেটাতে কনভার্ট করতে হবে, খালি কথাবার্তা দিয়ে তো হয় না। তাহলে আপনি ডেটাতে কিভাবে কনভার্ট করবেন সেটা নিয়ে কথা বলি। তাহলে আমি আবার বলতেছি, রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিসে কার্বন ডাইঅক্সাইড লেভেল বৃদ্ধি পাবে, কার্বন ডাইঅক্সাইড লেভেল বৃদ্ধি পাবে। তাহলে অ্যাকিউট কন্ডিশনে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাবে কিরকম, মানে সরি, অ্যাকিউট কন্ডিশনে এই কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির জন্য বাইকার্বনেট কিরকম বৃদ্ধি পাবে? তাহলে এটার জন্য বাইকার্বনেট বৃদ্ধি পাবে প্রতি 1 মিলিমিটার কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির জন্য, প্রতি 1 মিলিমিটার কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেসার বৃদ্ধির জন্য বাইকার্বনেট লেভেল বৃদ্ধি পাবে 0.1 মিলি ইকুইভ্যালেন্ট। আমি আবার বলবো ব্যাপারটা। আচ্ছা, আমি টেবিলটা সুন্দর করে লিখি তাহলেই ঠিক হয়ে যাবে। তাহলে অ্যাকিউট কন্ডিশনে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পেতে পারে কিরকম? অ্যাকিউট কন্ডিশন অবশ্যই কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড এর 1 মিলিমিটার মার্কারি ইনক্রিজের জন্য, 1 মিলিমিটার মার্কারি ইনক্রিজ আপনি এটা বুঝবেন কি করে? তাহলে আপনাকে নর্মাল ফাইন্ডিংসটা জানতে হবে না? তাহলে সেটা হলো আর্টারিয়াল, অর্থাৎ 40 মিলিমিটার মার্কারির ওপরে যদি 1 মিলিমিটার অফ মার্কারি বৃদ্ধি পায়, তাহলে এটার জন্য বাইকার্বনেট বৃদ্ধি পাবে 0.1 মিলি ইকুইভ্যালেন্ট। এটা হলো আমাদের এক্সপেকটেশন। এটা কোন কন্ডিশনে? এটা অ্যাকিউট কন্ডিশনে।
ক্রনিকের জন্য 1 মিলিমিটার মার্কারি কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের বাইকার্বনেট কি এইটার চেয়ে বেশি আশা করি নাকি এটার চেয়ে কম আশা করি? এটার চেয়ে বেশি আশা করি, তাই তো? তাহলে এটার চেয়ে যদি আমরা বেশি আশা করি তাহলে আমরা এটাতে মিলি ইকুইভ্যালেন্ট। ক্লিয়ার সবার কাছে? তাহলে এটা দিয়ে আমরা এক্সপেক্টেড ফাইন্ডিং বের করতে পারবো। তাহলে এই এই কম্পোনেন্টটা এসে হলো কঠিন হয়ে গেল আর কি। এতক্ষণ পর্যন্ত ব্যাপারগুলো সব ইজি ছিল, কঠিন হয়ে গেল কোথায় এসে? কঠিন হয়ে গেল এখানে এসে, তাই তো? আর এক্সপেক্টেড ফাইন্ডিং এর চেয়ে যদি বাইকার্বনেট বেশি পাই অথবা কম পাই তখন আমরা আবার সেই অনুযায়ী ডায়াগনোসিস বলবো। যেমন এক্সপেক্টেড ফাইন্ডিং আমরা এখন বুঝে ফেলছি এক্সপেক্টেড ফাইন্ডিং কি। তাহলে এক্সপেক্টেড বাইকার্বনেট যে কন্ডিশনই হোক বা এক্সপেক্টেড বাইকার্বনেটে যদি আমার বাইকার্বনেট কম থাকে তার মানে মিক্সড অ্যাসিড বেস ডিজঅর্ডারের মধ্যে আমি তখন তাকে বলবো মেটাবলিক অ্যাসিডোসিস। আর এক্সপেক্টেড বাইকার্বনেটের চেয়ে যদি রিয়েল বাইকার্বনেট বেশি থাকে তখন আমি বলবো মেটাবলিক অ্যালকালোসিস। সবার কাছে ক্লিয়ার? এবং এই জায়গাটাতে আমাদের একটা কঠিন ব্যাপার যে আপনি কি এটাকে মিক্সড বলবেন নাকি আনকম্পেনসেটেড বলবেন, যে কম্পেনসেশন হয় নাই। সে কম্পেনসেশন হয় নাই নাকি মিক্সড সেটা বোঝার জন্য পিএইচ এর দিকে তাকাতে হবে। যদি দেখি পিএইচ এর অবস্থা খুবই ভয়াবহ তাহলে মোস্ট লাইকলি সেটা মিক্সড। এবং এগুলো আর কি আরো ক্লিনিক্যাল সিনারিও কি কন্ডিশন এগুলো বুঝতে হবে, পেশেন্টের আদার ক্লিনিক্যাল ফিচার দেখে বুঝতে হবে, শুধুমাত্র রিপোর্ট দেখে এত কথা বলা যায় না। সবার কাছে কি মোটামুটি ক্লিয়ার কিনা? আমি আরেকটু নাটশেল করে দিচ্ছি। তাহলে আমরা এতক্ষণ যেটা পড়লাম সেটা হলো রেসপিরেটরি অ্যাসিডোসিস কম্পেনসেশন বোঝার জন্য। রেসপিরেটরি অ্যাসিডোসিসে যেটা হওয়ার কথা তার পিএইচ কমে যাওয়ার কথা, তার কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার কথা। এটা কম্পেনসেশন হবে রেনাল কম্পেনসেশন। রেনাল কম্পেনসেশনে যেটা হওয়ার কথা তার বাইকার্বনেট বেড়ে যাওয়ার কথা। এটা হওয়ার জন্য একটা মিনিমাম টাইম লাগবে, সেটা হলো 48 আওয়ার। কিন্তু তাহলে 48 আওয়ারের আগে সেটা কম্পেনসেশন আশা করি না, 48 আওয়ারের পরে সেটা কম্পেনসেশন আশা করি। এজন্য আমাদের কথাগুলো হয়ে গেছে অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস নাকি ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস। অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিসও আমাদের বাইকার্বনেট লেভেল কিছুটা বৃদ্ধি পাবে। কারণ কি? কারণ কার্বন ডাইঅক্সাইড যখন ওয়াটারের সাথে কম্বাইন করে এই ইকুইলিব্রিয়ামে আমরা দেখতে পাই হাইড্রোজেনও তৈরি করে বাইকার্বনেটও তৈরি করে। তাহলে এই বাইকার্বনেট অ্যাকিউট কন্ডিশনে এই বাইকার্বনেটটা বেড়ে যাচ্ছে কেন? কারণ বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড তৈরি হইতেছে। তাহলে এটা একটা সোর্স তার। তাহলে অ্যাকিউট কন্ডিশন আমরা চিন্তা করি যে হ্যাঁ বাইকার্বনেট একটু বেড়ে যেতে পারে। সেটা কতটুকু হবে? সেটা হলো 1 মিলি ইকুইভ্যালেন্ট ফর 1 মিলিমিটার অফ মার্কারি increase in the partial pressure of carbon dioxide. আর ক্রনিকের ক্ষেত্রে যেটা হয় এই ইকুয়েশনের একটা কন্ট্রিবিউশন তো বাইকার্বনেটে আছেই, সাথে রেনাল কম্পেনসেশন। তাহলে রেনাল কম্পেনসেশন আসার কারণে বাইকার্বনেটের লেভেল আরো বৃদ্ধি পায়। তাহলে বাইকার্বনেটের লেভেল যখন আরো বৃদ্ধি পাবে তখন সেটা আমাদের বাইকার্বনেটের এক্সপেক্টেড ফাইন্ডিং হবে 0.3 মিলি ইকুইভ্যালেন্ট পার 1 মিলিমিটার অফ মার্কারি ইনক্রিজ ইন পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। এখন বলেন সবার কাছে কি মোটামুটি ক্লিয়ার কিনা রেসপিরেটরি অ্যাসিডোসিসের ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার কিনা? অলরাইট। ঠিক একইভাবে আমরা কিন্তু এখন রেসপিরেটরি অ্যালকালোসিস পড়ে ফেলতে পারি, সেটা জানেন?
মানে আমরা তখন বুঝে ফেলছি, কম্পেনসেশনের ব্যাপারটা বুঝে ফেলছি, তাই না? তাহলে ঠিক একইভাবে আমরা এখন রেসপিরেটরি অ্যালকালোসিস পড়ে ফেলতে পারি। তাহলে ঠিক একইভাবে রেসপিরেটরি অ্যালকালোসিস, তাহলে রেসপিরেটরি অ্যালকালোসিস হওয়া মানে তার পিএইচ বেড়ে যাওয়া, এবং তার পিএইচ বেড়ে গেছে কেন? কারণ তার কার্বন ডাইঅক্সাইড কমে গেছে তাই। এবং তার এই কার্বন ডাইঅক্সাইড কমে যাওয়া অ্যাকিউট হতে পারে, কার্বন ডাইঅক্সাইড কমে যাওয়া ক্রনিক হতে পারে। যখন ক্রনিক হবে তখন আমরা কি আশা করি বলেন তো? কম্পেনসেশন আশা করি। কোন ধরনের কম্পেনসেশন আশা করি ভাই? রেনাল কম্পেনসেশন এক্সপেক্টেড। আর যখন আমাদের অ্যাকিউট তখন আমরা কোনো কম্পেনসেশন আশা করি? তখন আমরা কোনো কম্পেনসেশন আশা করি না, কিন্তু আমাদের বাইকার্বনেটের কিছু এক্সপেক্টেড ফাইন্ডিং থাকবে। এক্সপেক্টেড বাইকার্বনেট, তাহলে বাইকার্বনেটের এক্সপেকটেশনটা কিরকম হবে সেটা আমাদের ইকুয়েশন থেকে আমরা অ্যান্সার করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো আমাদের কার্বন ডাইঅক্সাইড, এটা হলো ওয়াটার, ইকুইলিব্রিয়াম হলো এটা। তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থা থেকে যদি কোনো কিছু রিমুভ করা হয় তাহলে সেটার শিফট করবে অ্যাকর্ডিংলি, রাইট? তাহলে আমি বিক্রিয়ার সাম্যাবস্থা থেকে এটাকে শিফট করে ফেললাম, এটাকে উড়ায় নিয়ে গেলাম। এই ইকুইলিব্রিয়াম লেফটে শিফট করবে নাকি রাইটে শিফট করবে? এই ইকুইলিব্রিয়াম এখন লেফটে শিফট করবে। এই ইকুইলিব্রিয়াম লেফটে শিফট করার কারণে ফ্রি হাইড্রোজেন কমে যাবে। ফ্রি হাইড্রোজেন কমে যাওয়ার কারণে পিএইচ বেড়ে যাবে। যেহেতু টোটাল ইকুয়েশনটা লেফটে শিফট করতেছে, কিছুটা বাইকার্বনেটের ফল করা আমাদের এক্সপেক্টেড ফাইন্ডিং। জয়েন করছেন দয়া করে থ্যাংক ইউ। মিউট হয় নাই, থ্যাংক ইউ। ক্লিয়ার সবার কাছে? তাহলে রেসপিরেটরি অ্যালকালোসিসে বাইকার্বনেট কমে যাওয়া, সেটা অ্যাকিউট হোক অথবা ক্রনিক হোক, কিছুটা বাইকার্বনেট কমে যাওয়া এটা আমাদের এক্সপেক্টেড ফাইন্ডিং। সেখানে আমাদের চিন্তা করতে হবে অ্যাকিউট নাকি ক্রনিক। তাহলে অ্যাকিউট কন্ডিশনে বাইকার্বনেট কমবে নাকি বাড়বে কি মনে হয়? তাহলে অ্যাকিউট কন্ডিশনে বাইকার্বনেট কমবে। আর ক্রনিক কন্ডিশনে বাইকার্বনেট কমবে নাকি বাড়বে? এখনো কমবে, কিন্তু সিগনিফিকেন্টলি কমবে। তাহলে এটার জন্য সেইটা হলো 0.2 মিলি ইকুইভ্যালেন্ট পার 1 মিলিমিটার ফল ইন কার্বন ডাইঅক্সাইড। আর ক্রনিকের ক্ষেত্রে হলো 0.5 মিলি ইকুইভ্যালেন্ট কিসের জন্য? প্রতি 1 মিলিমিটার কার্বন ডাইঅক্সাইড ফল করার জন্য। এখন আপনাকে যেটা বুঝতে হবে, ঠিক আছে, আমাদের এখানে কঠিন কি বলেন তো? এই যে এতক্ষণ আমরা যে জিনিসটা পড়লাম, কোন পর্যন্ত আপনার কাছে মনে হইতেছে যেটা বেশি হয়ে গেল ব্যাপারটা? আমার কাছে যেটা মনে হয় আমাদের কাছে বেশি বেশি হয়ে যায় এক্সপেক্টেড ফাইন্ডিং পুরাটা বের করা। এক্সপেক্টেড ফাইন্ডিং থেকে আমাদের যে ইকুয়েশন গুলো বললাম, যদি বলি রেসপিরেটরি অ্যাসিডোসিস, তাহলে বাইকার্বনেটের ইকুয়েশন, অ্যাকিউটের ক্ষেত্রে বাইকার্বনেট ইকুয়েশন আমরা মাল্টিপ্লাই করব কার্বন ডাইঅক্সাইড ইনক্রিজ লেভেলের সাথে 1 মিলি ইকুইভ্যালেন্ট, আর ক্রনিক হলে 0.3 মিলি ইকুইভ্যালেন্ট। আর যদি হয় সেটা রেসপিরেটরি অ্যালকালোসিস, তাহলে সেটার ক্ষেত্রে আমরা যেটা করতে পারবো, সেটা কি করতে পারবো, সেটা হলো 0.2 আর হলো 0.5, এটা হলো কমে যাবে কমে যাবে। আর বাকি হিসাব তো সেম, 1 মিলিমিটার মার্কারি কার্বন ডাইঅক্সাইড ফল করার জন্য। এই স্পেসিফিক ইকুয়েশন পর্যন্ত যাওয়াটা, এই স্পেসিফিক এক্সপেক্টেড ফাইন্ডিং যাওয়া, দেন কম্পেয়ার করা যে এখানে আমাদের কোনো মিক্সড অ্যাসিড বেস ডিজঅর্ডার আছে কিনা, এই কন্ডিশনটা হলো এই পর্যন্ত হলো টাফ। এবং যেটা আমি বলতে পারি 99.99% শিওর,
এত কমপ্লিকেটেড, সেটা পুরলি কম্পেনসেটেড কিনা, নাকি এখানে মিক্সড অ্যাসিড বেস ডিজঅর্ডার আছে, সেটা কোনোদিন আমাদের কি স্টেপ 1 এ জিজ্ঞেস করবে না। আর আমি যে পর্যন্ত পড়া দিলাম এটা দিয়ে হ্যাঁ আমরা এটা ইউজ করতে পারবো, আমরা এটার ইউজ জানবো, কিন্তু এটা আমরা পরীক্ষায় এই ব্যাপারটা নিয়ে স্ট্রেস আউট হব না। অর্থাৎ আমরা একটা লিমিট পর্যন্ত পড়লাম, কিন্তু এই লিমিট পর্যন্ত পরীক্ষা আসবে না, সো এটা নিয়ে স্ট্রেস আউট হওয়ার কোনো মানে হয় না। আশা করি সবাই বুঝতে পারছেন। এবং এটা আমাকে এক সিনিয়র বলছে যে কাপলানের এই জিনিসগুলো কাপলানে আছে, তো এই কাপলানের এই স্টেপ 1 এর এই ফিজিওলজির এই পোর্শনটা দিয়ে স্টেপ 3 এর অ্যাসিড বেস ডিসঅর্ডারের কোশ্চেন অ্যান্সার করা যায়। স্টেপ 1 এ এত কিছু জিজ্ঞেস করে না, এত কিছু আসে না। আশা করি সবাই বুঝতে পারছেন। কেমন? তাহলে এটাকে আমরা যদি আরো বেশি মানে সিম্পল করে দেই তাহলে কেমন হয় ব্যাপারটা? এটাকে একটু সিম্পল করে দিই, কেমন? কোন জিনিসটাকে সিম্পল করব? রেসপিরেটরি অ্যাসিডোসিস এর ব্যাপারটাকে সিম্পল করে দিই। তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস মানে এত ক্যালকুলেশন করতে হবে না, আমি আর একটু সিম্পল করে দিচ্ছি। রেসপিরেটরি অ্যাসিডোসিস, ঠিক আছে? তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস যদি হয় অ্যাকিউট, তাও আমাদের বাইকার্বনেট বাড়বে, এবং সেই বাইকার্বনেট বাড়বে 0.1 মিলি ইকুইভ্যালেন্ট পার 1 millimeter mercury increase in the partial pressure of carbon dioxide, right? আর রেসপিরেটরি অ্যাসিডোসিস যদি বেশি ক্রনিক হয় তাহলে বাড়বে 0.3 মিলি ইকুইভ্যালেন্ট। আমি বাইকার্বনেটের কথা বলতেছি। তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস হলে দুইটা কন্ডিশনই আমাদের বাইকার্বনেট বাড়বে। আমি যদি আমাদের পরীক্ষাতে দেখি রেসপিরেটরি অ্যাসিডোসিস প্লাস বাইকার্বনেট 30 মানে 30 বেশি, তার মানে এটা অনেক বেশি, তখন আমি এটা সিম্পলি বলে দিব এটা ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস। মানে ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিসে আমাদের এক্সপেক্টেড ফাইন্ডিং ইউজুয়ালি 30 এর বেশি। আর আমি যদি দেখি যে রেসপিরেটরি অ্যাসিডোসিস কিন্তু বাইকার্বনেট 30 এর কম, তার মানে সেটা অ্যাকুট রেসপিরেটরি অ্যাসিডোসিস। আর সিনারিওতে যদি আমাকে বলে দেয়, আর সিনারিওতে আপনাকে বলেই দিল যে এতদিন ধরে এটা সেটা হাবি জাবি ভং চং, সেই সিনারিওর উপর বেস করে আমি অ্যান্সার করতে পারবো যে ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস, তাহলে তোমার বাইকার্বনেট 30 এর বেশি থাকার কথা, কিন্তু 30 এর বেশি না, তাহলে আমি বলবো এটা মিক্সড অথবা আনকম্পেনসেটেড, এরকম আর কি। ঠিক আছে? সো ইকুয়েশন ইউজ না করে সরাসরি এই ভ্যালুর ইউজ করা যেতে পারে, যদি আপনি মনে করেন যে এটা আপনি ইউজ করবেন, এটা আপনার ব্যাপার। এবং আপনি যদি আপনার মতন করে মানে একটু এগুলো মানে ভ্যালু গুলো চেঞ্জ করে দেখেন, তাহলে দেখবেন মোটামুটি এটার কাছাকাছি আসে আর কি। ঠিক আছে? তো যাই হোক, আমরা রেসপিরেটরি অ্যাসিডোসিস নিয়ে সব পড়ে ফেললাম, রেসপিরেটরি অ্যালকালোসিস বললাম। রেসপিরেটরি অ্যালকালোসিস হাইলি টেস্টেড না, এই জন্য এটার সিম্পলিসিটি নিয়ে টেনশন করতে হবে না। তাহলে আমরা দুইটা টপিকস পড়ে ফেলছি, রাইট, উইথ কম্পেনসেশন। ইন সামারি আমি আবার বলতেছি সবকিছু। যদি বলি রেসপিরেটরি অ্যালকালোসিস আর যদি বলি রেসপিরেটরি অ্যাসিডোসিস, তাহলে অ্যালকালোসিস নাকি অ্যাসিডোসিস সেটাও ইউএসএমই লিস্টে 1 এ মেনশন করা থাকবে। তাহলে অ্যালকালোসিস নাকি অ্যাসিডোসিস সেটার জন্য তো আমি পিএইচ এর দিকে সবার আগে তাকাবই, তাই না? কিন্তু পিএইচ এর দিকে তাকাবই, তারপর আমি কার্বন ডাইঅক্সাইডের দিকে তাকাবো। রেসপিরেটরি অ্যালকালোসিস বলতে হলে কার্বন ডাইঅক্সাইড কম, কার্বন ডাইঅক্সাইড বেশি, আর পিএইচ তো আমাকে গাইড করবেই। আর যখন বাইকার্বনেটের কথা আসবে তখন আসবে অ্যাকিউট নাকি ক্রনিক, তাহলে এই জন্য আমি এখানে কলাম বাড়াইলাম। তাহলে যখনই বাইকার্বনেটের কথা আসবে তখনই আসবে এটা কি অ্যাকিউট নাকি এটা ক্রনিক। তাহলে অ্যাকিউটের ক্ষেত্রে এটা রেসপিরেটরি অ্যালকালোসিসের কথা বলতেছি, ঠিক আছে? তাহলে রেসপিরেটরি অ্যালকালোসিসে কার্বন ডাইঅক্সাইড কম থাকার জন্য বাইকার্বনেট ইটসেলফ কমা শুরু করবে 0.2 মিলি ইকুইভ্যালেন্ট। রেসপিরেটরি অ্যালকালোসিসে কার্বন ডাইঅক্সাইড কম, তাহলে কম্পেনসেশন কেমন হওয়া উচিত? তাহলে অ্যালকালোসিস যেহেতু পিএইচ বেড়ে গেছে, অ্যালকালোসিস যেহেতু কার্বন ডাইঅক্সাইড কমে গেছে,
তাহলে কার্বন ডাইঅক্সাইড কমে যাওয়ার জন্য না নিচে যেটা দিয়ে ভাগ দিচ্ছি সেটা কমে যাওয়ার জন্যই না পিএইচটা বেড়ে গেল? তাহলে কম্পেনসেশন হিসেবে কি করা উচিত? বাইকার্বনেট বাড়ানো উচিত না কমানো উচিত? কথা বলে না। বাইকার্বনেট কি করা উচিত? বাড়ানো উচিত না কমানো উচিত? কি চেঞ্জ করলে বাইকার্বনেটে পিএইচটা আবার ঠিক হয়ে আসবে? তাহলে কমানো উচিত। তাহলে বাইকার্বনেট কমানো উচিত, তাই তো? তাহলে বাইকার্বনেট কমানো উচিত। এই ক্ষেত্রে বাইকার্বনেট কম থাকবে, কতটুকু কম থাকবে? 0.5 মিলি ইকুইভ্যালেন্ট ফর ইচ মিলিমিটার মার্কারি অফ কার্বন ডাইঅক্সাইড লেভেল। এখান থেকে আপনাকে স্টেপ 1 যেটা হয় মেকানিজম নিয়ে বেশি কোশ্চেন হয়। স্টেপ 1 মেকানিজম থেকে বেশি কোশ্চেন হবে। যেমন এটার কম্পেনসেশনে কি হবে? কম্পেনসেশনে বাইকার্বনেটে রিঅ্যাবজর্পশন কমবে। কম্পেনসেশনে বাইকার্বনেটের রিঅ্যাবজর্পশন কমবে, বাইকার্বনেটের এক্সক্রিশন বাড়বে। কম্পেনসেশনে বাইকার্বনেটের রিঅ্যাবজর্পশন কমবে, কম্পেনসেশনে বাইকার্বনেটের এক্সক্রিশন বাড়বে। ঠিক আছে, এগুলো আর কি আসবে আপনাকে পরীক্ষায়। রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যাকিউটের ক্ষেত্রে আমরা একটু ইনক্রিজ আশা করি, কিন্তু ক্রনিকের ক্ষেত্রে অনেক বেশি ইনক্রিজ আশা করি। ঠিক একইভাবে আমরা ইকুয়েশন দিয়ে চিন্তা করব। উপরে বাইকার্বনেট, নিচে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার জন্য কি কম্পেনসেশন করলে পিএইচটা নরমাল হবে? যদি বাইকার্বনেট বাড়াতে পারি। তাহলে ক্রনিকে বাইকার্বনেট অবশ্যই বৃদ্ধি পাবে, অনেক বেশি বৃদ্ধি পাবে, 0.3। অ্যাকিউটে সামান্য বৃদ্ধি পাবে ডিউ টু ইকুয়েশন আমরা দেখছি, সেই ইকুইলিব্রিয়াম 0.1। তাহলে এখান থেকে আপনাকে মেকানিজম রিলেটেড কোশ্চেন আসবে যে কি করে আপনার বাইকার্বনেট বাড়ানো হলো। তাহলে কি করে সে বাইকার্বনেট বাড়ানো হলো? বাইকার্বনেট বাড়ানো হয়েছে রেনাল রিঅ্যাবজর্পশন বাড়ানোর মাধ্যমে। তার মানে এটা রেনাল টেকনিক। ঠিক আছে, রেনাল কম্পেনসেশন। আমাদের অলমোস্ট 2টা ডিজঅর্ডার শেষ এবং সাথে অনেক বেসিক কথাবার্তা শেষ, কম্পেনসেশন রিলেটেড অনেক কথাবার্তা শেষ, এবং কিভাবে একটা জিনিসের এক্সপেক্টেড ফাইন্ডিং চিন্তা করতে হবে, কম্পেয়ার করতে হবে, সেটাও আমাদের শেষ। আমাদের বেসিক জিনিসগুলো শেষ। লেকচারের অবস্থায় আমি একটা ব্রেক নিতে যাচ্ছি, 10 মিনিটের ব্রেক। 10 মিনিটের ব্রেকের পরে সবাই আবার ফিরে আসবেন ফ্রেশ মাইন্ডে। কেমন? বাংলাদেশের কেউ যদি কিছু খাওয়া দাওয়া করতে চান তাহলে ব্রেক বাড়া দেওয়া যেতে পারে। 10 মিনিট ব্রেক ফাইন, আই থিঙ্ক সো।